আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে আমি উপস্থিত হয়েছি অনার্স তৃতীয় বর্ষের গুরুত্বপূর্ণ একটি কোর্স ভিক্টোরিয়ান পোয়েট্রি এর গুরুত্বপূর্ণ টপিক অ্যাবজালম অ্যান্ড অ্যাকিটোফেল নিয়ে। অ্যাবজালম অ্যান্ড অ্যাকিটোফেল এটা হচ্ছে একটা পলিটিক্যাল অ্যালিগরি অথবা পলিটিক্যাল স্যাটায়ার। অ্যালিগরি বলতে আমরা সাধারণত যা বুঝি, রাইটার পুরাতন সময়ের কোনো একটা ঘটনা বর্ণনা করেন, কিন্তু তার উদ্দেশ্য হচ্ছে বর্তমান সময়ের কোনো একটি ঘটনা বা কোনো একটি ইভেন্টসকে বোঝানো। আমরা দেখতে পাই যে এখানে রাইটার কিং ডেভিডের কথা বলেছেন। কিং ডেভিড হচ্ছে প্রাচীন ইসরায়েলের একটি ফিগার, কিন্তু কিং ডেভিডের মাধ্যমে রাইটার বুঝিয়েছেন অষ্টাদশ শতাব্দীর চার্লস টু এর জীবন কাহিনীকে বা চার্লস টু এর ঘটনাকে। আজকের ক্লাসে আমরা জানতে পারবো অ্যাবাউট দ্য পয়েট, এই অ্যাবজালম অ্যান্ড অ্যাকিটোফেলের রাইটার সম্পর্কে, অ্যাবাউট দ্য পোয়েম কবিতাটি সম্পর্কে, অ্যালিগরিক্যাল ফিগার বা অ্যালিগরিক্যাল সিম্বল যেগুলো রয়েছে এই সম্পর্কে জানতে পারবো। আমরা একটি সামারি জানব। আবার পলিটিক্যাল পার্টিস, কোন কোন পলিটিক্যাল পার্টিকে উদ্দেশ্য করে জন ড্রাইডেন এই কবিতাটি লিখেছেন তার নামগুলো আমরা জানব, তাদের উদ্দেশ্য কী ছিল এ সম্পর্কে জানব, এবং আমরা জানতে পারবো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ দ্য পোয়েম, যেই কবিতাটির ব্যাকগ্রাউন্ড কী ছিল, কোন প্রেক্ষাপটে এই কবিতাটি লেখা হয়েছে। সো দেরি না করে আমরা আমাদের ক্লাসটি শুরু করি। আশা করি তোমরা সবাই আমার পাশে থাকবে এবং শেষ পর্যন্ত ক্লাসটিকে উপভোগ করবে। আশা করা যায় এই ক্লাসটি শেষ করার পর এই টপিক নিয়ে তোমাদের আর কোনো টেনশন আর কোনো চিন্তা থাকবে না। এই ক্লাসটিতে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় ইনক্লুড করা আছে যে তথ্যগুলো সাধারণত সহজে পাওয়া যায় না। অনেক গুরুত্বপূর্ণ বই থেকে এই তথ্যগুলো কালেক্ট করে তোমাদের জন্য উপস্থাপন করা হয়েছে। তো শুরুতে আমরা জেনে নেব পয়েট সম্পর্কে। অ্যাবাউট দ্য পয়েট, এই রাইটিংটির লেখকের ফুল নাম হচ্ছে জন ড্রাইডেন। তিনি একাধারে কবি, প্লেরাইট, নাট্যকার, ট্রান্সলেটর, অনুবাদক অ্যান্ড ক্রিটিক, সমালোচক। তিনি জন্মগ্রহণ করেন 1631 সালে ইংল্যান্ডের নর্দামশায়ারে। তার মৃত্যু হচ্ছে 1700 সালে লন্ডনে। শিক্ষা জীবনে তিনি ওয়েস্টমিনিস্টার স্কুল এবং ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। হি বিকেম ফেমাস আফটার 1660। এখানে বলা হচ্ছে যে তার জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা, হি বিকেম ফেমাস, তিনি বিখ্যাত হয়ে যান বা পপুলারিটি অর্জন করেন আফটার 1660, 1660 সালের পরে, হোয়েন কিং চার্লস টু কেম ব্যাক টু পাওয়ার, যখন রাজা দ্বিতীয় চার্লস পুনরায় ক্ষমতায় আরোহণ করেন। দিস টাইম ইন হিস্ট্রি ইজ কল্ড দ্য রেস্টোরেশন পিরিয়ড। আমরা দ্বিতীয় বর্ষে পড়েছি যে 1660 থেকে 1689 সাল, এই সময়টা সাধারণত রেস্টোরেশন পিরিয়ডের অন্তর্ভুক্ত। ড্রাইডেন রোড এ পোয়েম টু ওয়েলকাম দ্য কিং অ্যান্ড পিপল লাইক ইট ভেরি মাচ। সেই সময় জন ড্রাইডেন কী করলেন, তিনি চার্লস টুকে স্বাগত জানিয়ে একটি কবিতা লিখলেন, আর তার এই কবিতাটিকে জনগণ পছন্দ করলো, ভালোবাসলো। ফলশ্রুতিতে দেখা গেল তার পপুলারিটি ডে বাই ডে বাড়তে থাকলো এবং তার কপালও খুলে গেল, যার কারণে আমরা দেখতে পাই 1668 সালে হি বিকেম দ্য পয়েট লরেট অফ ইংল্যান্ড, তিনি ইংল্যান্ডের রাজকবি বা সভাকবি হিসেবে নিয়োগ পান। তার বিখ্যাত কিছু কাজ রয়েছে, যেমন অ্যাবজালম অ্যান্ড অ্যাকিটোফেল, ম্যাকফেলকনি, দ্য হিন্ট অ্যান্ড দ্য পার্টনার, অ্যানাস মিরাবেলস, ট্রান্সলেশন অফ ভার্জিলস অ্যানিট। ভার্জিল হচ্ছে একজন মহাকবি, তার কিছু মহাকাব্য রয়েছে, এপিক পয়েম রয়েছে, যেমন অ্যানিট, অডিসিয়াস। এই যে মহাকাব্য অ্যানিট, এই অ্যানিটের ট্রান্সলেশন করেছিলেন জন ড্রাইডেন।
তিনি যে কবিতাগুলো লিখতেন সেগুলোর মেইন থিমস ছিল পলিটিক্স, রিলিজিয়ন, স্যাটার, অর্থাৎ তিনি রাজনীতি নিয়ে কবিতা লিখতেন, রিলিজিয়ন ধর্মকে নিয়ে কবিতা লিখতেন, আবার অনেক সময় সমাজের কোনো কুসংস্কার, কোনো খারাপ পরিস্থিতিকে তিনি ব্যঙ্গ করতেন। পাশাপাশি তিনি পাওয়ার বা ক্ষমতা নিয়ে কবিতা লিখতেন, আর তিনি পাশাপাশি আমাদেরকে কিছু মরাল লেসন বা কিছু মরাল পয়েমও লিখেছিলেন। তার ফেমাস জব হচ্ছে পয়েট লরেট অফ ইংল্যান্ড ফ্রম 1668 টু 1689। তিনি 1668 থেকে 1689 সাল পর্যন্ত ইংল্যান্ডের রাজকবি হিসেবে দায়িত্ব পালন করেন এবং তিনি একজন ছিলেন রাষ্ট্রীয় ইতিহাসবিদ। তিনি বিখ্যাত ছিলেন দ্য ফাদার অফ ইংলিশ লিটারি ক্রিটিসিজম অ্যান্ড দ্য গ্রেটেস্ট পার্ট অফ দ্য রেস্টোরেশন এজ। তিনি সাহিত্যের সমালোচনা বা ইংলিশ সাহিত্যের সমালোচনা, এক কথায় বলতে গেলে ইংলিশ লিটারি ক্রিটিসিজমের জন্য বিখ্যাত ছিলেন, যার কারণে তাকে বলা হতো ফাদার অফ ইংলিশ লিটারি ক্রিটিসিজম অ্যান্ড দ্য গ্রেটেস্ট পার্ট অফ রেস্টোরেশন পিরিয়ড, এবং রেস্টোরেশন পিরিয়ডের একজন বিখ্যাত কবি। এখন তার লেখা সম্পর্কে আমরা অনেক পড়লাম। তিনি যে রাইটিংগুলো লিখতেন তার রাইটিংগুলোর ফর্ম কী ছিল, স্টাইল ছিল রোট ইন হিরোইক কাপলেট। কাপলেট বলতে বোঝায় 2 লাইনের একটা স্ট্যাঞ্জা, আর হিরোইক কাপলেট বোঝায় যে 2 লাইনের স্ট্যাঞ্জা যে থাকবে, এখানে শেষের যে শব্দটা থাকবে এখানে ছন্দমিল থাকবে, যেমন ফেট, বেট, এইরকম ছন্দমিল থাকবে। পাশাপাশি 2টা লাইনের যে ছন্দমিল, এটা সাধারণত হিরোইক কাপলেট বলতে বোঝায়। His poems are logical, clear, and often funny or sharp. He was satire to criticize people. Special work, he helped shape modern English poetry. He also made literary criticism popular. তার জীবনের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তিনি আধুনিক ইংরেজি কবিতাকে নতুন আকার ধারণ, নতুন মাত্রা দিয়েছেন। পাশাপাশি তিনি লিটারি ক্রিটিসিজমকে বিশ্ববাসীর কাছে পরিচয় করে দিয়েছেন এবং পপুলার করে দিয়েছেন। তার লাইফ স্টোরি সম্পর্কে আমরা যদি জানি তাহলে আমরা দেখতে পাই হি ওয়াজ বর্ন ইন এ পিউরিটান ফ্যামিলি। তিনি সাধারণত একটি পিউরিটান পরিবারে জন্মগ্রহণ করেন। হি স্টাডিড অ্যাট ক্যামব্রিজ ইউনিভার্সিটি, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। হি বিকেম ফেমাস ডিউরিং দ্য রেস্টোরেশন হোয়েন কিং চার্লস টু রিটার্ন। হি সাপোর্টেড দ্য কিং অ্যান্ড রোড পয়েন্টস ফর হিম। তিনি সাধারণত কিং চার্লস টুকে সাপোর্ট করতেন এবং তার সমর্থনে কবিতা লিখতেন। আর আমরা যে কবিতাটি পড়ব অ্যাবসালম অ্যান্ড অ্যাকিটোফেল, এটিও সাধারণত কিং চার্লস টু এর রিকোয়েস্টেই জন ড্রাইডেন লিখেছিলেন। লেটার হি বিকেম ক্যাথলিক। একটা বিষয় খেয়াল করো, তিনি একটা পিউরিটান পরিবারে জন্মগ্রহণ করেন, কিন্তু তার জীবনের শেষ পর্যায়ে এসে ক্যাথলিজমকে গ্রহণ করেন। ক্যাথলিক বা ক্যাথলিজম, প্রোটেস্টানিজম, পিউরিটানিজম, এগুলো সাধারণত খ্রিস্টানদের এক একটা কমিউনিটি, এক একটা গোত্র। তিনি যদিও বা পিউরিটান গোত্রে জন্মগ্রহণ করেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি ক্যাথলিজমকে গ্রহণ করেন, যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাই যখন একজন প্রোটেস্টান কিং ক্ষমতায় বসলো, তিনি তার রাজসভার বা রাজকবির যে পদটি ছিল এই পদটি তিনি হারিয়ে ফেললেন। আমরা দেখতে পাই যারা সাধারণত রাজা বাদশাদের বা রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে লেখে তারা মর্মান্তিক মৃত্যুবরণ করে, বিভিন্ন কারণে তারা মারা যায়, অনেকে ফাঁসিতে ঝুলতে হয়, কিন্তু ড্রাইডেনের ক্ষেত্রে আমরা দেখি সেটি সম্পূর্ণ আলাদা। হি ডায়েড ফ্রম ন্যাচারাল কজেস অ্যাট দ্য এজ অফ 69। তিনি 69 বছর বয়সে সাধারণভাবেই বা প্রাকৃতিক কারণেই মারা যান। টাইম হি লিভড ডিউরিং দ্য রেস্টোরেশন পিরিয়ড আফটার 1660 when literature, theatre and politics were changing in England. তিনি এমন একটা সময়ে বসবাস করতেন যে সময় ইংল্যান্ডের সাহিত্য, থিয়েটার, রাজনীতির মধ্যে নানা উত্থান পতন ঘটতেছিল। এবারে আসি আমরা এই কবিতা সম্পর্কে কিছু ইনফরমেশন জেনে নেই।
এই কবিতাটির ফুল টাইটেল হচ্ছে অ্যাবজালম অ্যান্ড অ্যাকিটোফেল, রাইটার হচ্ছে জন ট্রাইটেন, আর এটার পিরিয়ড হচ্ছে রেস্টোরেশন পিরিয়ড 1660 টু 1700। আর এই কবিতাটি লেখা হয়েছে 1681 সালে এবং 1681 সালে এটি পাবলিশ করা হয়। এই কবিতাটির ফর্ম হচ্ছে টাইপ অফ দ্য পয়েম পলিটিক্যাল স্যাটায়ার বা অ্যালিগরিক্যাল পয়েম। একটা গল্পের মধ্যেই আরেকটা গল্পকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, অথবা একটা গল্পের মাধ্যমে আরেকটা গল্পকে ঘটনাকে বোঝানো হয়েছে। এই কবিতার মধ্যে টোটাল লাইন রয়েছে 1030টি। আর এই কবিতাটির রাইম স্কিম হচ্ছে, একটু আগে বলছিলাম হিরোইক কাফলেট, অর্থাৎ প্রত্যেক দুইটা লাইনের শেষ শব্দে ছন্দমিল থাকবে। এইটাই যে রাইম স্কিম হচ্ছে এ এ বি বি সি সি, অর্থাৎ প্রত্যেক দুইটা লাইনের একই ছন্দমিল হবে। এটা হচ্ছে রাইমিং কাফলেট। আর মিটার হচ্ছে আয়াম্বিক পেন্টামিটারে লেখা, অর্থাৎ প্রত্যেকটা লাইনের মধ্যেই 10টা সিলেবাল রয়েছে, বাট কিছু এক্সেপশন থাকতেই পারে। টোন হচ্ছে সিরিয়াস, মকিং অ্যান্ড উইটি। আর পয়েটস পজিশন হচ্ছে পলিটিক্যাল অ্যান্ড মোরাল। হি সাপোর্টস কিং চার্লস টু, তিনি সাধারণত কিং চার্লস টুকে সাপোর্ট করে এই কবিতাটি লিখেছিলেন। আর এই কবিতার স্পিকার হচ্ছে দ্য পয়েট হিমসেলফ। লিসেনার হচ্ছে দ্য জেনারেল পাবলিক অ্যান্ড দ্য পলিটিক্যাল ফিগার্স অফ দ্য টাইম। সেই সময়ের যারা ইংল্যান্ডের সাধারণ মানুষ ছিল, কমন পিপল, এবং পলিটিক্যাল ফিগার যারা রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল, রাজনীতিবিদ ছিল, তাদের উদ্দেশ্যেই মূলত এই কবিতাটি লেখা। এই কবিতার প্লেস সেটিং হচ্ছে বেসড অন ইংল্যান্ড বাট টোল থ্রু বাইবেল লাইকনেস। মূলত ইংল্যান্ডকে নিয়েই, ইংল্যান্ডের ঘটনা নিয়ে এই কবিতাটি লেখা, অর্থাৎ প্লেস সেটিং হবে ইংল্যান্ড, কিন্তু তিনি এখানে বিবলিক্যাল ফিগার্স ইউজ করেছেন। আর টাইম সেটিং হচ্ছে লেট 17th সেঞ্চুরি। থিম হচ্ছে পাওয়ার অ্যান্ড রেবেলিয়ন, ক্ষমতা এবং ক্ষমতার মধ্যে যে দ্বন্দ্ব থাকে এইটা। গুড ভার্সেস এভিল ইন পলিটিক্স, রাজনীতির মধ্যে ভালো এবং মন্দ। ফলস লিডারশিপ ভার্সেস ট্রু কিং, ফলস লিডার এবং ট্রু কিংশিপ, লয়্যালটি অ্যান্ড বিট্রেল। সেন্ট্রাল মেসেজ রয়েছে একটা, যে গুড লিডার্স স্টে কাম অ্যান্ড ওয়াইজ। এখানে খুব সুন্দর একটি কথা বলা আছে যে গুড লিডার্স, যারা সাধারণত ভালো নেতা হয়, তারা কখনো উত্তেজিত হয় না, অ্যাংরি ফিল করে না। তারা কি করে? স্টে কাম, সবসময় শান্ত থাকে, অ্যান্ড ওয়াইজ, এবং বুদ্ধিমত্তার পরিচয় দেয়। ফলস লিডার্স মে স্পিক ওয়েল, কিন্তু যারা ফলস লিডার তারা মানুষের সামনে ভালো ভালো কথা বলে, বাট অনলি ওয়ান্ট পাওয়ার, তাদের মূল উদ্দেশ্য হচ্ছে ক্ষমতায় যাওয়া। পিপল শুড বি লয়াল টু দ্য ট্রু কিং, এর জন্য আমাদের ট্রু কিংদের প্রতি লয়াল থাকা অবশ্যই জরুরি। এবারে আমরা এই কবিতার সম্পর্কে বিস্তারিত কিছু জেনে নেব। যে অ্যাবসালম অ্যান্ড অ্যাকিটোফেল ইজ এ ভেরি ফেমাস পলিটিক্যাল পোয়েম written by John Dryden, a great English poet of Restoration period. He wrote this poem in 1681 during a time when England was full of political problems and confusion. এই কবিতাটি লেখা হয় 1681 সালে, যখন ইংল্যান্ডের জনগণের মধ্যে বিভিন্ন রাজনৈতিক অস্থিরতা এবং সন্দেহ দেখা দিয়েছিল। দ্য কান্ট্রি ওয়াজ ওয়ারিড অ্যাবাউট হু উড বি দ্য নেক্সট কিং। জনগণের মধ্যে অনেক কানাকানি চলছিল যে পরবর্তী শাসক কে হবে, অর্থাৎ চার্লস টু এর পর কে ক্ষমতায় বসবে, এটা নিয়ে জনগণের মধ্যে কানাকানি, উৎসাহ, উৎকণ্ঠা, উদ্বেগ দেখা দিয়েছিল। There was a big argument about whether the king's son should become king or not. জনগণের মধ্যে একটা বিশাল দ্বন্দ্ব ছিল যে রাজার সন্তান সে রাজা হবে নাকি অন্য কেউ। This poem is based on real people and real events, but Dryden tells the story using names from the Bible. In the poem, King David is actually King Charles II of England. এই কবিতার মধ্যে মেইন ক্যারেক্টার পাবো আমরা কিং ডেভিড, আর এই কিং ডেভিড দ্বারা সাধারণত চার্লস টুকে বোঝানো হয়েছে। হিজ সন অ্যাবজালম ইজ দ্য রিয়েল কিংস ইলিজিমেট সন, নট লিগ্যাল। এখানে বলা আছে যে হিজ সন অ্যাবজালম, এখানে কিং ডেভিডের যে সন্তান অ্যাবজালম, আর এইখানে অ্যাবজালম দ্বারা সাধারণত চার্লস টু এর যে সন্তান ছিল
ইলিজিমেট অর্থাৎ ইলিসিট সন্তান, এটা হচ্ছে কোনো বৈধ সন্তান ছিল না, কেননা চার্লস টু এর যে স্ত্রী ছিল এর কোনো বৈধ সন্তান ছিল না। এই সন্তান চার্লসের ঔরসে জন্ম, কিন্তু চার্লসের বৈধ স্ত্রীর মাধ্যমে না। সে হচ্ছে ডিউক অফ মনমাউথ। এখানে অ্যাবজালম দ্বারা সাধারণত ডিউক অফ মনমাউথকে বোঝানো হয়েছে, আর অ্যাকিটোফেল দ্বারা সাধারণত আর্ল অফ শ্যাফটসবেরি, যে এখানে রয়েছে আরেকজন সভাসদ ছিল। অ্যাকিটোফেল সাধারণত এই কিং ডেভিডের একজন কাউন্সিলর ছিল। পাশাপাশি এখানে অ্যাকিটোফেল দ্বারা যে আর্ল অফ শ্যাফটসবেরিকে বোঝানো হয়েছে তিনিও মূলত চার্লস টু এর একজন কাউন্সিলর। চিন্তা করা যায়, একজন কাউন্সিলর কিন্তু সে সবসময় কী করত? এই রাজার বিরুদ্ধে তার সন্তানকে উস্কে দিত। আর তার সন্তান যে ডিউক অফ মনমাউথ, এর অরিজিনাল নাম ছিল জেমস স্কটকে সবসময় অ্যাকিটোফেল উস্কানি দিত যে কিভাবে তার বাবাকে পদচ্যুত করে সে ক্ষমতায় বসবে। এটি হচ্ছে মূলত এই যে অ্যাবজালম অ্যাকিটোফেল রয়েছে এটার হচ্ছে মূল ঘটনা। Dryden uses the biblical story to explain the politics of his time. He shows how some people tried to break the peace of the country just to get power. তিনি এখানে দেখিয়েছেন যে কিভাবে কিছু মানুষ শুধু ক্ষমতার জন্য দেশের শান্তিকে, শৃঙ্খলাকে ভেঙে ফেলতে পারে। The poem warns people not to follow bad leaders who pretend to care about the country but really want power for themselves. এই কবিতাটিকে সতর্ক করা হয়েছে মানুষ যেন ফলস লিডারদের আনুগত্য না করে, তারা যেন ট্রু কিংদের প্রতি লয়াল থাকে। ইট অলসো প্রেসেস দ্য কিং ফর বিং ওয়াইজ অ্যান্ড কাম। যে এখানে আমরা দেখতে পাই এই কবিতাটিতে কিং ডেভিড এইরকম পরিস্থিতিতেও যে শান্ত ছিলেন, তিনি রাগান্বিত হননি, অ্যাংরি ফিল করেননি, এর প্রশংসা করা হয়েছে। দ্য পোয়েম ইজ রিটেন ইন হিরোইক কাফলেট হুইচ ওয়াজ এ পপুলার স্টাইল অ্যাট দ্যাট টাইম। ইট ইজ ফুল অফ স্মার্ট কম্প্যারিজন, ক্লিয়ার লজিক অ্যান্ড ক্লেভার আইডিয়াস। Dryden uses satire, which means he uses humor and irony to show the false people. যাই হোক, এবারে আমরা জেনে নেব যে এই কবিতাটার প্লট সামারি, যে একটা পর একটা প্লট কিভাবে সাজানো হয়েছে এই কবিতাটিতে। প্লট সামারিতে আমরা দেখতে পাই, দ্য পয়েট বিগিনস উইথ কিং ডেভিড, এ ওয়াইজ অ্যান্ড ফেসফুল রুলার অফ ইসরায়েল। এখন আমি তোমাদেরকে বলি যে এই প্লট সামারি আমি কেন নিয়ে আসলাম। যদি আমরা প্লট সামারিটা পড়ি তাহলে কিন্তু আমরা পুরা কবিতাটাতে কি বলা হয়েছে, পুরা কবিতাটার আন্ডারস্ট্যান্ডিং যে পয়েন্টগুলো রয়েছে এগুলো আমরা ভালো করেই বুঝতে পারবো। এই জন্য আমরা প্লট সামারিটা দেখে নেই, তাহলে পুরো কবিতাটা আমাদের মাথায় এসে যাবে। এরপর আমরা যে বিবলিক্যাল ফিগার্স অ্যান্ড সিম্বল রয়েছে এবং হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড রয়েছে এ সম্পর্কে বিস্তারিত জানব। তো দ্য পোয়েম বিগিনস উইথ কিং ডেভিড, এ ওয়াইজ অ্যান্ড পিসফুল রুলার অফ ইসরায়েল। যে কবিতাটি শুরু হয় কিং ডেভিডের মাধ্যমে। তিনি একজন বিচক্ষণ এবং শান্তিপূর্ণ শাসক ছিলেন। হি হ্যাজ মেনি সন বাট ওয়ান অফ দেম অ্যাবসালম ইজ ভেরি হ্যান্ডসাম অ্যান্ড পপুলার। হি হ্যাজ মেনি সন, তার অনেকগুলো সন্তান ছিল, কিন্তু এই সন্তান একটাও কিন্তু তার বৈধ স্ত্রীর মাধ্যমে না। যেহেতু আগের যুগে অনেক রাজা বাদশাহী কনকিউবাইন বা উপপত্নী রাখতেন, এই উপপত্নীদের মাধ্যমেই তার সমস্ত সন্তান পৃথিবীতে আসে। কিন্তু তার যে স্ত্রী ছিল কিং ডেভিডের প্রকৃত স্ত্রী, রিয়েল স্ত্রী মিখলের পেট থেকে কোনো সন্তান পৃথিবীতে আসেনি। আর এই যে ইলিসিট যে সন্তানগুলো ছিল এদের মধ্যে অন্যতম একজন হচ্ছে অ্যাবজালম। হি ইজ ভেরি হ্যান্ডসাম অ্যান্ড পপুলার। তিনি খুবই সুদর্শন ছিলেন এবং জনগণ তাকে পছন্দ করত। অ্যাবজালম ইজ নট দ্য লিগ্যাল হেয়ার বাট দ্য পিপল লাভ হিম মোর দ্যান আদার্স। অ্যাবজালম প্রকৃতপক্ষে আসল উত্তরাধিকারী ছিল না, বাট দ্য পিপল লাভ হিম মোর দ্যান আদার্স, কিন্তু জনগণ তাকে ভালোবাসত। A clever and evil man named Achitophel wants to create trouble in the kingdom.
একজন খারাপ মানুষ ছিল যার নাম হচ্ছে অ্যাকিটোফেল, ওয়ান্ট টু ক্রিয়েট ট্রাবল ইন দ্য কিংডম, যে রাজ্যের মধ্যে কি করতে চায়, বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। অ্যাকিটোফেল টেলস অ্যাবসালম দ্যাট হি শুড বিকাম কিং ইনস্টেড অফ ডেভিডস ব্রাদার। এখানে অ্যাকিটোফেল অ্যাবসালমকে বলে হি শুড বিকাম কিং ইনস্টেড অফ ডেভিডস ব্রাদার, যে এখানে মূলত কিং ডেভিড চেয়েছিলেন তারপর তার উত্তরাধিকার হবে তার ভাই। কিন্তু অ্যাকিটোফেল অ্যাবসালমকে বোঝায় যে ডেভিডের ভাইয়ের চেয়ে অ্যাবসালম উত্তরাধিকার হওয়ার বেশি যোগ্য। এই যে একটা দ্বন্দ্ব ঢুকিয়ে দিল রাজ্যের মধ্যে, শান্তিপূর্ণ রাজ্যের মধ্যে। কিং ডেভিড তার ভাইকে উত্তরাধিকার বানাতে চেয়েছিলেন, কেননা সে ছিল যোগ্য। আর সাধারণত তৎকালীন ইসরায়েলের জনগণ একজন রাজার রাজত্ব বেশি দিন মানত না, তারা 20 বছর পর পর রাজা চেঞ্জ করত। তো যখন 20 বছর হয়ে যাচ্ছে, জনগণ আশঙ্কা করতেছে যে আমরা কাকে ক্ষমতায় নিয়ে আসব। তখন কিং ডেভিড উত্তরাধিকার হিসেবে তার ভাইকেই সিলেক্ট করেন। কিন্তু অ্যাকিটোফেল কী করে, অ্যাবসালমকে রাজা বানানোর জন্য উঠে পড়ে লাগে। হি ট্রাইজ টু টার্ন অ্যাবসালম অ্যাগেন্স্ট হিজ ফাদার বাই প্রেজিং হিম অ্যান্ড সেইং হি উড এ বেটার কিং। নানা রকম উস্কানিমূলক কথাবার্তা বলতে থাকে। অ্যাকিটোফেল সেজ দ্যাট দ্য পিপল ওয়ান্ট টু ইয়ং লাইক অ্যাবসালম, নট দ্য ওল্ড ওয়ান লাইক ডেভিড। এখানে বলা আছে যে অ্যাকিটোফেল নানাভাবেই কনভিন্স করার চেষ্টা করে অ্যাবসালমকে, এবং এক পর্যায়ে অ্যাবসালম কনফিউজড হয়ে যায় অ্যান্ড স্লোলি স্টার্টস বিলিভিং অ্যাকিটোফেলস ওয়ার্ড, এবং ধীরে ধীরে সে অ্যাকিটোফেলের কথাগুলোকে মানতে শুরু করে। মেনি আদার পিপল জয়েন অ্যাকিটোফেল টু প্লট অ্যাগেনস্ট কিং ডেভিড। এক পর্যায়ে দেখা যায় অনেক জনগণ অ্যাকিটোফেলকে সমর্থন দিয়ে দেয় এবং তারা কিং ডেভিডের বিরুদ্ধে বিদ্রোহ করে। ডেভিড stays calm and does not fight back with anger. এই রকম একটা পরিস্থিতিতে সারা দেশে তার বিরুদ্ধে বিদ্রোহ হচ্ছে, তারপরেও কিং ডেভিড খুবই শান্ত থাকেন এবং নিজের ক্রোধকে এড়িয়ে চলেন। হি গিভস এ ওয়াইজ স্পিচ। যখন তিনি এই ষড়যন্ত্রের কথা বলতে পারলেন তার সভাসদের মাধ্যমে, তখন তিনি কী করলেন, সমস্ত জনগণকে একটা মাঠে ডাকলেন এবং ডেকে সমস্ত জনগণের সামনে একটা ভাষণ দিলেন, ওয়াইজ স্পিচ। হি সেজ দ্যাট ট্রু লিডার্স শুড ওয়েট ফর রাইট টাইম অ্যান্ড ট্রাস্ট গডস প্ল্যান। তিনি জনগণকে নানাভাবে কনভিন্স করলেন এবং তিনি বললেন যে একজন প্রকৃত রাজা সে সবসময় জনগণের কথাই চিন্তা করে, সে কখনো ক্ষমতার লোভ করে না। ইন দ্য এন্ড অফ দ্য পোয়েম দ্য রেবেলিয়ন ফলস। দেখা যায় যে এই কবিতাটির শেষে আমরা দেখতে পাই অ্যাকিটোফেল এবং অ্যাবসালম যে বিদ্রোহ করলো এটা সাধারণত ব্যর্থ হয়ে যায়। অ্যাবসালম ইজ স্যাড অ্যান্ড রিয়েলাইজেস হিজ মিস্টেক টু লেট। এখন শেষ পর্যায়ে আমরা দেখতে পাই জনগণ যারা বিদ্রোহ করেছিল তারাও তাদের ভুল বুঝতে পারে, এমনকি অ্যাবসালম সেও নিজের ভুল বুঝতে পারে। অ্যাকিটোফেল ডাইজ অ্যান্ড পিস রিটার্নস টু দ্য কিংডম। এখানে আমরা দেখতে পাই শেষ পর্যন্ত অ্যাকিটোফেল মৃত্যুবরণ করে বা তাকে হত্যা করা হয় এবং কিং ডেভিডের রাজ্যের মধ্যে শান্তি ফিরে আসে। এটা হচ্ছে মূলত অ্যাবসালম অ্যান্ড অ্যাকিটোফেলের মেইন টেক্সটের ঘটনা। এটা হচ্ছে মূল ঘটনা যে কিং ডেভিড ক্ষমতায় ছিল, কিন্তু ইসরায়েলের লোকেরা 20 বছর পর পর নতুন রাজা সিলেক্ট করে। যেমন কিং ডেভিডের আগে আরেকজন রাজা ছিল, তার নাম হচ্ছে সৌল। এই সৌলকে যখন তার রাজত্ব, তার শাসন যখন জনগণের ভালো লাগলো না, তখন জনগণ কী করলো, কিং ডেভিডকে রাজা হিসেবে নির্বাচিত করলো। যখন কিং ডেভিডের প্রায় 20 বছর হয়ে যাচ্ছে, তিনি বৃদ্ধ হয়ে যাচ্ছেন, জনগণ আবারও চিন্তা করলো কাকে ক্ষমতায় নিয়ে আসবে। কিং ডেভিড তার ভাইকে উত্তরাধিকার হিসেবে সিলেক্ট করে, কিন্তু অ্যাকিটোফেল চায় যে অ্যাবসালম ক্ষমতায় বসুক। এখানে মূল উদ্দেশ্য হচ্ছে যে আসল উদ্দেশ্য অ্যাকিটোফেল নিজের ক্ষমতায় যাওয়া, কিন্তু সে কিং ডেভিডের কোনো বংশের লোক ছিল না, যার ফলশ্রুতিতে তিনি সরাসরি রাজা হতে পারেন নাই, তাই তিনি অ্যাবসালমের মাধ্যমে রাজা হতে চেয়েছিলেন। কিন্তু এক পর্যায়ে দেখা গেল কিং ডেভিড বিষয়টাকে খুব সুন্দরভাবে সিম্পলি হ্যান্ডেল করলেন এবং জনগণ তাদের ভুল বুঝতে পারলো, অ্যাবসালমও তাদের ভুল
বুঝতে পারলো। শেষ পর্যন্ত অ্যাকিটোফেল মৃত্যুবরণ করলো এবং রাজ্যের মধ্যে শান্তি ফিরে এলো। এই ঘটনাটির মাধ্যমে জন ড্রাইডেন কিন্তু লেট 17th সেঞ্চুরির যে চার্লস টু এবং তার তৎকালীন যে রাজনৈতিক পরিস্থিতি ছিল সেইটাকে তিনি বুঝিয়েছেন। তো আমরা ধীরে ধীরে সেই ঘটনাগুলো জেনে নেব। এবারে আসি যে পলিটিক্যাল পার্টিস ইন অ্যাবজালম অ্যান্ড একিটোফেল, যে অ্যাবজালম এবং একিটোফেল দ্বারা যে তৎকালীন লেট 17th সেঞ্চুরিকে বোঝানো হয়েছে, রাজনৈতিক পরিস্থিতিকে বোঝানো হয়েছে। ওই সময় ইংল্যান্ডে কয়টা রাজনৈতিক দল ছিল? ওই সময় ইংল্যান্ডে দুইটা রাজনৈতিক দল ছিল, একটা হচ্ছে টরি আর একটা হচ্ছে উইগ। টরিস এবং উইগ এই দুইটা হচ্ছে তৎকালীন ইংল্যান্ডের পলিটিক্যাল পার্টি। আর এই রাজনৈতিক দলগুলোর বর্তমান নাম রয়েছে, যেমন টরিস, এই টরিস এর প্রেজেন্ট নেম হচ্ছে ব্রিটিশ কনজারভেটিভ পার্টি। তাদের বিলিভস হচ্ছে দে সাপোর্ট কিং অ্যান্ড দ্য রয়্যাল ফ্যামিলি, তারা সবসময় রাজা এবং রাজপরিবারকে সাপোর্ট দিত। দে বিলিভ গড হ্যাজ চুজেন দ্য কিং, তারা বিশ্বাস করত যে স্রষ্টাই রাজাদেরকে নির্বাচিত করে দেয়। দ্য কিং শুড রুল দ্য কান্ট্রি উইথ গডস উইল, আর রাজারা স্রষ্টার ইচ্ছায় রাজ্য শাসন করে। তাদের মোটো উদ্দেশ্য ছিল গড, কিং অ্যান্ড কান্ট্রি। সাপোর্টার্স দে বিলিভ ইন ল, ট্রেডিশন অ্যান্ড এ স্ট্রং মোনার্কি, আর এই টরিসরা সবসময় কী করত? আইনের শাসন, ঐতিহ্য এবং স্ট্রং মোনার্কি, একটা শক্ত রাজত্বে বিশ্বাস করত। আর একটা পার্টি ছিল তৎকালীন ইংল্যান্ডে লেট 17th সেঞ্চুরি, তারা হচ্ছে উইগ। এই উইগসদের বর্তমান নাম হচ্ছে ব্রিটিশ লিবারেল পার্টি। তাদের বিলিফ হচ্ছে দে ডু নট ফুললি সাপোর্ট দ্য কিং, তারা রাজাদেরকে পরিপূর্ণ সাপোর্ট দিত না। দে ওয়ান্ট মোর পাওয়ার ফর দ্য পিপল অ্যান্ড পার্লামেন্ট, তারা সাধারণত রাজতন্ত্রকে সাপোর্ট না করে ডেমোক্রেসিকে সাপোর্ট করত। দে ওয়ান্ট মোর পাওয়ার ফর দ্য পিপল, তারা জনগণের জন্য ক্ষমতা চাইতো এবং পার্লামেন্টের জন্য, তারা সাধারণত ডেমোক্রেটিক ছিল। তাদের মটো ছিল লিবারিজম, তারা স্বাধীন চেতা ছিল। দিস মিন্স দে বিলিভ ইন ফ্রিডম, ডেমোক্রেসি অ্যান্ড ইকুয়ালিটি, তারা স্বাধীনতা, গণতন্ত্র এবং ইকুয়ালিটি, সমতায় বিশ্বাস করত। দে ওয়ান্ট চেঞ্জ, মোর রাইটস অ্যান্ড গভর্নমেন্ট চুজেন বাই দ্য পিপল, তারা চাইতো যে পরিবর্তন আসুক, জনগণ প্রকৃত সুযোগ সুবিধা পাক এবং গভর্নমেন্ট চুজেন বাই দ্য পিপল, সরকার যেন জনগণের দ্বারা নির্বাচিত হয়, এটা হচ্ছে তাদের চাওয়া। এবারে আমরা জানব যে সিম্বলিক ক্যারেক্টার্স অ্যান্ড সিম্বলস, যে অ্যাবজালম অ্যান্ড একিটোফেলের মধ্যে জন ড্রাইডেন যে সমস্ত সিম্বলিক ক্যারেক্টারগুলো বর্ণনা করেছেন এগুলো জানব। এখানে কিং ডেভিড দ্বারা বোঝানো হয়েছে কিং চার্লস টুকে। অ্যাবজালম জেমস স্কট, অর্থাৎ চার্লস টু এর ইলিসিট যে সন্তান ছিল সে। অ্যাকিটোফেলের প্রকৃত নাম হচ্ছে অ্যান্টনি অ্যাশলে কফার, আর এ হচ্ছে আর্ল অফ শ্যাফটসবেরি। অ্যাকিটোফেল মূলত আর্ল অফ শ্যাফটসবেরি, বা এক কথায় বলতে গেলে চার্লস টু এর কাউন্সিলর ছিল, সভাসদ ছিল। আর এ কী করতো? সবসময় উইগ পার্টি যেটা ছিল উইগস পার্টিকে সাপোর্ট করতো, এমনকি উইগস পার্টির সে দলনেতা ছিল। অ্যাকিটোফেলের মেইন নাম হচ্ছে অ্যান্টনি অ্যাশলে কপার, সে হচ্ছে উইগস পার্টিকে সাপোর্ট করতো এবং উইগস পার্টির দলনেতা ছিল। আর সে সবসময় কী করতো? জেমস স্কটকে চার্লস টুর বিরুদ্ধে কুমন্ত্রণা দিত এবং জেমস স্কটকে ক্ষমতায় বসানোর চেষ্টা করত। এখানে হেব্রন একটা কান্ট্রি রয়েছে অ্যাবজালম অ্যান্ড একিটোফেলে। হেব্রন দ্বারা সাধারণত স্কটল্যান্ডে বোঝানো হয়েছে। স্কটল্যান্ড হচ্ছে যে দেশে চার্লস টু পালিয়ে গিয়েছিলেন। পরবর্তীতে স্কটল্যান্ড থেকেই জনগণ চার্লস টুকে ফিরিয়ে নিয়ে আসে এবং তাকে পুনরায় ক্ষমতায় বসায়। আর ইসরায়েল দ্বারা ইংল্যান্ডকে বোঝানো হয়েছে, যেহেতু ইংল্যান্ডকে নিয়ে এই কবিতাটা। বিবলিক্যাল ক্যারেক্টার্স ইন শর্ট, ডেভিড অরিজিনালি চার্লস টু, যেখানে ডেভিড দ্বারা চার্লস টুকে বোঝানো হয়েছে কিং অফ ইসরায়েল ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য বাইবেল। অ্যাবজালম জেমস স্কট,
ইলিজিমেট সন অফ কিং ডেভিড, অ্যাকিটোফেল, অ্যান্থনি অ্যাশলে কপার, কাউন্সিলর অফ ডেভিড, কোরা। এখানে কোরা বা টাইটাস ওটস নামে একজন ব্যক্তি রয়েছে। টাইটাস ওটসের ঘটনা আমরা পরবর্তীতে জানতে পারবো। এখানে প্রিস্টকে বোঝানো হয়েছে। জিমরি নামে আরেকটা ক্যারেক্টার রয়েছে যে সবসময় কী করতো, অ্যাকিটোফেলকে সমর্থন করত। জিমরি, মেন অফ অ্যাকিটোফেল। দ্য ফারাও, ফ্রেন্ড অফ ডেভিড বাট অ্যাকচুয়ালি হিজ এনিমি। আরেকটা ক্যারেক্টার ছিল দ্য ফারাও, সে সাধারণত মূলত কিং ডেভিডের বন্ধু ছিল কিন্তু প্রকৃতপক্ষে তার শত্রু। অ্যালিগরিক্যাল ক্যারেক্টার্স ইন শর্ট, ডেভিড বা চার্লস টু, কিং অফ ব্রিটিশ এম্পায়ার, অ্যাবসালম অথবা জেমস স্কট, ডিউক অফ মনমাউথ বা ওর্দি সন অফ চার্লস টু। যে অ্যাবসালম বা জেমস স্কটের পরিচয় হচ্ছে ডিউক অফ মনমাউথ বা মনমাউথের ডিউক বা শাসক, ওর্দি সন অফ চার্লস টু। আগেই বলেছিলাম যে সে চার্লস টু এর অবৈধ সন্তান। আর জেমস টু হচ্ছে ব্রাদার অফ চার্লস টু। এখানে চার্লস টু এর ভাইয়ের নাম হচ্ছে জেমস টু। চার্লস টু সাধারণত চেয়েছিল যে তার পরবর্তীতে জেমস টু ক্ষমতায় বসবে, আর এই জেমস টুকে ক্ষমতায় বসতে না দিয়ে জেমস স্কটকে ক্ষমতায় বসানোর জন্যই অ্যাকিটোফেল সকল ষড়যন্ত্র করতে থাকে। অ্যাকিটোফেল হচ্ছে মোস্ট ইন্টেলিজেন্ট কাউন্সিলর অফ চার্লস টু, আর অফ শ্যাফটসবেরি। আগেই বলেছিলাম এ সাধারণত উইক যে পলিটিক্যাল পার্টি ছিল এটার দলনেতা ছিল এবং চার্লস টু এর কাউন্সিলর ছিল। এবারে আমরা অ্যাবসালম অ্যান্ড অ্যাকিটোফেলের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছু জানব, যে কোন প্রেক্ষাপটে জন ড্রাইডেন এই কবিতাটি লিখেছিলেন বা চার্লস টু তাকে লেখার জন্য রিকোয়েস্ট করেছিলেন। অ্যাবসালম অ্যান্ড অ্যাকিটোফেল ইজ এ ফেমাস পোয়েম written by John Dryden. It was published in 1681. The poem tells a biblical story. It is about Absalom who fights against his father, King David. But Dryden did not write this poem just to tell a Bible story. এখানে বলা আছে যে ড্রাইডেন শুধু বাইবেলের একটা ঘটনা বর্ণনা করার জন্যই এই কবিতাটি লেখেননি। হি ইউজড দ্য স্টোরি টু টক অ্যাবাউট দ্য পলিটিক্স ইন ইংল্যান্ড ডিউরিং দ্য টাইম অফ কিং চার্লস টু। তিনি রাজা দ্বিতীয় চার্লসের সময়কার ইংল্যান্ডের রাজনৈতিক পরিস্থিতিকে বোঝানোর জন্য এই কবিতাটি লিখেছিলেন। দিস পোয়েম ইজ অ্যান অ্যালিগরি, দ্যাট মিন ইট টেলস ওয়ান স্টোরি বাট হাইডস এ রিয়েল মিনিং। অ্যালিগরি বলতে বোঝায় যে টেলস ওয়ান স্টোরি, একটা ঘটনা বলবে, বাট হাইডস এ রিয়েল মিনিং, কিন্তু এটার মধ্যে আরেকটা অর্থ লুকায়িত থাকে। দ্য বাইবেল নেমস আর ইউজড বাট দে রিয়েলি টক অ্যাবাউট রিয়েল পিপল ইন ড্রাইডেন্স টাইম। এখানে বিবলিক্যাল ফিগার্স বা বিবলিক্যাল ক্যারেক্টার্স ইউজ করা হয়েছে, কিন্তু সেগুলো দ্বারা মূলত ড্রাইডেনের সময়কার যে জনগণ, সভাসদ, রাজনৈতিক ব্যক্তিত্ব তাদেরকেই বোঝানো হয়েছে। ডিউক অফ মনমাউথ, আর্ল অফ শাফটসবেরি, চার্লস টু এদেরকে বোঝানো হয়েছে। টু আন্ডারস্ট্যান্ড দিস পোয়েম উই নিড টু নো 3 ইম্পর্ট্যান্ট ইভেন্টস ইন ইংল্যান্ড। এখন এখানে এই কবিতাটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদেরকে ইংল্যান্ডের 3টা গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে জানতে হবে। 3টা গুরুত্বপূর্ণ ঘটনা যদি আমাদের মাথায় থাকে তাহলে আমরা এই কবিতাটা লেখার উদ্দেশ্য বা কবিতার এক্স্যাক্ট ব্যাকগ্রাউন্ড আমরা জানতে পারবো। প্রথম হচ্ছে দ্য এক্সক্লুশন বিল ফ্রম 1679 to 1681, দ্য পপিশ প্লট 1678 অ্যান্ড দ্য মনমাউথ রিভেলিয়ন 1685। তো প্রথমে আমরা দ্য এক্সক্লুশন বিল এই সম্পর্কে জানি। এক্সক্লুশন বিল হচ্ছে চার্লস দ্য ফার্স্ট বা চার্লস ওয়ান, এই চার্লস টু এর যে বাবা, সেই চার্লস টু এর বাবার সাথে জড়িত। চার্লস দ্য ফার্স্ট তিনি 1625 সালে ইংল্যান্ডে ক্ষমতায় বসেন আর রাজত্ব করেন 1649 সাল পর্যন্ত।
আমরা দ্বিতীয় বর্ষে হিস্টোরি অফ ইংলিশ লিটারেচারে পড়েছি যে ক্যারোলিন এজ নামে একটা এজ রয়েছে। এই ক্যারোলিন এজ মূলত রাজা চার্লস প্রথমের নাম অনুসরণ করেই রাখা হয়েছে, আর এর ডিউরেশন ছিল 1625 থেকে 1649। এক কথায় বলতে গেলে চার্লস দ্য ফার্স্টের নাম অনুসরণ করে ক্যারোলিন এজ, আর এই ক্যারোলিন এজের ডিউরেশন ছিল 1625 থেকে 1649 সাল পর্যন্ত। এখন তিনি 1625 সালে ক্ষমতায় বসেন চার্লস প্রথম চার্লস, কিন্তু তিনি 1649 সালে ইংল্যান্ডে একটা বিদ্রোহ হয়। 1625 সালে চার্লস প্রথম ক্ষমতায় বসার পর 1649 সালে ইংল্যান্ডে একটা বিদ্রোহ হয়, আর এই বিদ্রোহের নেতৃত্ব দেন অলিভার ক্রomwell এবং হ্যামডেন। তারা বিদ্রোহ করে কি করে, চার্লস প্রথমকে হত্যা করে। যখন চার্লস প্রথমকে হত্যা করা হলো, এই চার্লস প্রথম বা চার্লস ওয়ানের দুইজন সন্তান ছিল, একজন হচ্ছে চার্লস টু আর একজন হচ্ছে জেমস টু। যখন বাবাকে হত্যা করলো চার্লস টু এবং জেমস টু, তারা দুইজন পালিয়ে স্কটল্যান্ডে আশ্রয় নিল। এরপর অলিভার ক্রomwell এবং হ্যামডেন রাজত্ব চালানো শুরু করলো। তারা 1649 থেকে 1660 সাল পর্যন্ত রাজত্ব চালালো। আর এই 1649 থেকে 1660 এটাও কিন্তু একটা লিটারি পিরিয়ড। এই পিরিয়ডকে বলা হয় কমনওয়েলথ পিরিয়ড। এই সময় ইংল্যান্ডে কমনওয়েলথ পার্লামেন্টের শাসন চলছিল, এজন্য বলা হয় কমনওয়েলথ পিরিয়ড 1649 থেকে 1660 সাল। এখন 1660 সালে হঠাৎ করেই অলিভার ক্রomwell মারা যায়। যখন অলিভার ক্রomwell মারা যায়, তখন জনগণ আবার চিন্তা করলো যে আমরা ক্ষমতায় কাকে বসাবো। তারা আবার পুনরায় রাজতন্ত্রের দিকে গেল। তারা এই 1660 সালে স্কটল্যান্ড থেকে রাজা চার্লস টুকে আবার ফিরিয়ে এনে সিংহাসনে বসায়। 1660 সালে যখন অলিভার ক্রomwell মারা যায়, তারপর জনগণ পুনরায় রাজা চার্লস টুকে পুনরায় স্কটল্যান্ড থেকে ফিরিয়ে এনে তাকে সিংহাসনে বসায়। 1660 সাল থেকে শুরু করে রাজা চার্লস টু রাজত্ব করতে থাকে, শাসন করতে থাকে। কিন্তু যখন 1679 সাল আসলো, তখন রাজা চার্লস টু অনেকটাই অসুস্থ হয়ে গেল। যখন অসুস্থ হয়ে গেল, এখন তো পরবর্তী রাজা লাগবে, উত্তরাধিকার লাগবে। তখনই জনগণের মধ্যে একটা উৎকণ্ঠা দেখা দিল যে পরবর্তী রাজা কে হবে, উত্তরাধিকার কে হবে। অর্থাৎ চার্লস টু অসুস্থ হলে উত্তরাধিকার কে হবে, এটা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। আর কারণ হচ্ছে এখানে যে চার্লস টু এর ভাই ছিল জেমস টু ছিল একজন ক্যাথলিক, আর ইংল্যান্ডের অধিকাংশ জনগণ ছিল প্রোটেস্ট্যান্ট। যখন একজন ক্যাথলিক ক্ষমতায় আসবে, প্রোটেস্ট্যান্টরা ভাবলো যে প্রোটেস্ট্যান্টদের উপর নির্যাতন করবে, তাদের উপর নির্যাতন করবে, মানসিক টর্চার করবে। এজন্য জনগণ কী করলেন, এই জেমস টুকে সমর্থন দেন না। জেমস টুকে সমর্থন না দেওয়ার কারণ হচ্ছে জেমস টু ছিলেন একজন ক্যাথলিক। এখন এই ক্যাথলিককে তারা রাজা হিসেবে মানবে না। এজন্য তারা কি করলো, ওই যে একটা পলিটিক্যাল পার্টি ছিল উইক্স, এই যে উইক্সরা সাধারণত প্রোটেস্ট্যান্টকে সমর্থন করত। তখন এই উইক দল সংসদে একটা বিল উত্থাপন করলো। এই বিলটার নাম হচ্ছে এক্সক্লুশন বিল। আর এই বিলের শর্ত হচ্ছে একজন ক্যাথলিক কখনো রাজা হতে পারবে না। সহজ কথায় বলতে গেলে প্রোটেস্ট্যান্ট দল সমর্থিত উইক দল কী করলো, সংসদে একটা বিল উত্থাপন করলো যেন ক্যাথলিকরা রাজা হতে না পারে। এই যে বিল উত্থাপন করলো, এটাই হচ্ছে এক্সক্লুশন বিল। সহজ ভাষায় বলতে গেলে ক্যাথলিকরা যেন রাজা হতে না পারে, এজন্য ইংল্যান্ডের হাউস অফ কমন্সের যে বিল উত্থাপন করা হয়েছিল, এটাই হচ্ছে এক্সক্লুশন বিল। এই এক্সক্লুশন বিল এটা হাউস অফ কমন্সে পাশ হয়ে যায়, কেননা এখানে উইকদের বা প্রোটেস্ট্যান্টদের সংখ্যা বেশি ছিল। কিন্তু যখন এই বিলটা হাউস অফ লর্ডসে উত্থাপন হয়, হাউস অফ লর্ডসে আবার টরিসদের সংখ্যাগরিষ্ঠতা বা ক্যাথলিকদের সংখ্যাগরিষ্ঠতা বেশি ছিল। ফলশ্রুতিতে দেখা যায় যে এই বিলটা আর পাশ হয় না। এক্সক্লুশন বিল যেটা উত্থাপন করা হয়েছিল, ক্যাথলিকরা রাজা হতে পারবে না, এই বিলটা তখন কি হয়ে যায়,
বাজেয়াপ্ত হয়ে যায় বা ক্যান্সেল হয়ে যায়, যার কারণে আমরা দেখতে পাই জেমস টু পরবর্তীতে চার্লস টু মৃত্যুর পর জেমস টু ক্ষমতায় বসে। কিন্তু জেমস টু ক্ষমতায় বসেও খুব বেশি দিন সুবিধা করতে পারেনি। যখন এখানে আরেকটা বিদ্রোহ হয় যেটার নাম হচ্ছে গ্লোরিয়াস রেভলিউশন, এই গ্লোরিয়াস রেভলিউশনের মাধ্যমে তারা কি করে, এই জেমস টুকে ক্ষমতা থেকে নামিয়ে আবার প্রোটেস্টানিজম প্রতিষ্ঠা করে। তো এটা হচ্ছে এক্সক্লুশন বিল, যে ক্যাথলিকরা কখনো রাজা হতে পারবে না। যদিও বিলটা ক্যান্সেল হয়ে যায়, কিন্তু এই বিলের একটা প্রভাব দেশের জনগণের মধ্যে ছিল। এবার হচ্ছে দ্য পপিশ প্লট। পপিশ প্লট বলতে কী বোঝায়, যে পপিশ প্লট হচ্ছে এটা 1678 সালের ঘটনা। এই সময় একজন ব্যক্তি ছিল, এই ব্যক্তির নাম হচ্ছে টাইটাস ওটস। টাইটাস ওটস ছিল একজন মিথ্যুক। সে কী করতো, ফলস স্টোরি জনগণের মধ্যে ছড়িয়ে দিত। তার উদ্দেশ্য ছিল যে জনগণের মাঝে ক্যাথলিক সম্পর্কে একটা ভীতি স্থাপন করা বা ভীতি সৃষ্টি করা। এখন এই টাইটাস ওটস কী করতো, জনগণের মধ্যে একটা হিউমার ছড়িয়ে দিল, একটা গুজব ছড়িয়ে দিল যে ক্যাথলিকরা চার্লস টুকে হত্যা করতে চায়। আর এই চার্লস টুকে হত্যার ষড়যন্ত্রে জেমস টু এবং গুরুত্বপূর্ণ কিছু ক্যাথলিক সভাসদ জড়িত রয়েছে। তখন জনগণের মধ্যে অনেক উদ্বেগ উৎকণ্ঠা দেখা দেয় যে কি হলো, হঠাৎ করে কেন তারা চার্লস টুকে হত্যা করবে, হঠাৎ করে কেন চার্লস টুকে হত্যা করা হবে, কেন জেমস টু এর সঙ্গে জড়িত, কেন সভাসদরা জড়িত। আবার এই খবরটা যখন চার্লস টুর কাছে গেল, চার্লস টু কী করলো, জনগণের মধ্যে যারা ক্যাথলিক ছিল তাদের উপর নির্যাতন শুরু করলো এবং তাদের উপর ধরপাকড় শুরু করলো। অবশেষে রাজা চার্লস টু কী করলো, এই যে টাইটাস ওটস ছিল, টাইটাস ওটসকে গ্রেপ্তার করে এবং তাকে মৃত্যুদণ্ড দেয়। কিন্তু টাইটাস ওটসকে মৃত্যুদণ্ড দেওয়ার পরেও জনগণের মধ্যে ক্যাথলিক সম্পর্কে একটা ভীতি কাজ করে যাচ্ছিল, যেটা পরবর্তীতে জেমস টুকে রাজা হিসেবে না মানার অন্যতম কারণ। আরেকটা বিদ্রোহ এখানে ঘটে 3 নম্বর, সেটা হচ্ছে দ্য মনমাউথ রিবেলিয়ন। মনমাউথ রিবেলিয়নটা এটা হচ্ছে 1685 সালের ঘটনা। 1681 সালে যখন রাজা চার্লস টু মারা যায়, এরপর জেমস টু ক্ষমতায় বসে। জেমস টু ক্ষমতায় বসার পর 4 বছর পার হয়ে গেছে। এদিকে জেমস স্কট, যে হচ্ছে চার্লস টু এর ইলিজিমেট সন ছিল বা অবৈধ উত্তরাধিকার ছিল, তাকে জনগণ নানাবিধভাবে উত্তেজিত করতে থাকে। অ্যাকিটোফেল সহ অ্যাকিটোফেল অর্থাৎ আর্ল অফ শ্যাফটসবেরি, তারা তাকে উত্তেজিত করতে থাকে। এক পর্যায়ে এই জেমস স্কট কী করে, বিদ্রোহ শুরু করে দেয়। জেমস টু এর বিরুদ্ধে। কিন্তু জেমস টু কী করে, এই যে জেমস স্কটের এই বিদ্রোহ, অর্থাৎ অবৈধ উত্তরাধিকারের যে বিদ্রোহ ছিল, এই বিদ্রোহকে দমন করে এবং জেমস স্কটকে হত্যা করে। পরবর্তীতে আমরা দেখতে পাই যে 1689 সালে আরেকটা রেভলিউশন হয়, যেটা নাম হচ্ছে গ্লোরিয়াস রেভলিউশন। এই গ্লোরিয়াস রেভলিউশনের মাধ্যমে জেমস টুকেও ডিফিট করা হয় এবং পরবর্তীতে মেরি দ্য সেকেন্ড অ্যান্ড উইলিয়াম থার্ড ক্ষমতায় আসে। মেরি সেকেন্ড এবং উইলিয়াম থার্ড এরা ছিল আবার চার্লস টু এর মেয়ে এবং জামাই। তাহলে চিন্তা করেছো যে একটা ঘটনার সঙ্গে কত ঘটনা জড়িত। মূলত ঘটনাটা হচ্ছে ক্যাথলিকরা প্রোটেস্ট্যান্টকে মেনে নেবে না, এইখান থেকে ইস্যু শুরু। এরপর একজন মিথ্যা গল্প বানাইলো এবং শেষ পর্যন্ত একজন বিদ্রোহ করলো, যার ফলশ্রুতিতে চার্লস টু কী করেছিলেন, জন ড্রাইডেনকে এই কবিতাটি লেখার পরামর্শ দিয়েছিলেন যাতে রাজ্যের মধ্যে শান্তি বিরাজ করে। তো প্রিয় বন্ধুরা, আমরা ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানলাম, বিবলিক্যাল ক্যারেক্টার্স, বিবলিক্যাল ফিগার্স এগুলো সম্পর্কে জানলাম এবং অ্যাবসালম অ্যান্ড অ্যাকিটোফেলের যে মেইন স্টোরি সে সম্পর্কেও জানলাম। তো আজকে ক্লাস আর লম্বা করব না, ইনশাল্লাহ অন্য ক্লাসে কোশ্চেন অ্যানালাইজ নিয়ে কথা বলা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো।
আমার পেজটিকে ফলো দিও এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করিও। আল্লাহ হাফেজ।